প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায় সেট সম্পর্কে কিছু জানব। শুরুতেই জেনে নেই আজকে তোমরা কি কি বিষয়গুলো সম্পর্কে জানতে যাচ্ছ। প্রথমে সেট কি তা জানতে পারবে, সেট প্রকাশের পদ্ধতিগুলো জানতে পারবে, সেটের শ্রেণী বিভাগ করতে পারবে, ভ্যানচিত্র, উপসেট, সার্বিক সেট ও পূরক সেট কি তা বলতে পারবে। এখন আমরা সেট কি এই বিষয়টি সম্পর্কে জানব। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। যেমন প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেছিলেন। তো এই যে আমরা যে সেটটা লিখলাম, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, তো এই বিজোড় সংখ্যা 5টি লিখেছি, শুরু থেকে 5টি বিজোড় সংখ্যা আমরা লিখেছি, এবং এখানে এই যে 1, 3, 5, 7, 9 এগুলো মূলত সেটের উপাদান। তো সেটের উপাদান যখন একটার চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যেকটি সেটকে কমা চিহ্ন দিয়ে, সেটের উপাদানগুলোকে কমা চিহ্ন দিয়ে আলাদা করব এবং সেটের উপাদানগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখব। বাট একটি উপাদান হলেও সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরেই রাখবো। তার মানে সেটের উপাদান অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে। এই বিষয়টি খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানব। সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা কথার অর্থই বোঝাচ্ছে যে এখানে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো কি উল্লেখ থাকবে। তাহলে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এই তালিকা পদ্ধতিতে। যেমন এ হলো একটি সেট, আর এই এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 7, 11। সো এক্ষেত্রে আমরা সেটের যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, এই উপাদানগুলো এখানে একটা তালিকা করেই দেওয়া আছে। উপাদানের তালিকা মানে সরাসরি উপাদানগুলোকে লিখে দেওয়া আছে। আর আরেকটা পদ্ধতি হতে পারে সেট গঠন পদ্ধতি। এখানে মূলত সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই উপাদান নির্ধারণের শর্ত উল্লেখ থাকে। তার মানে এখানে সেটের উপাদানগুলোকে ক্লিয়ারলি বলে দেওয়া থাকবে না। যেমন আমরা তালিকা পদ্ধতিতে দেখলাম যে এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 7, 11, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সরাসরি এই মানগুলো দেওয়া থাকবে না, বরং কোন ধরনের উপাদান আছে এই ধরনটা উল্লেখ থাকবে এবং শর্ত থাকবে যে এটার লিমিটটা কত, লোয়ার লিমিট এবং আপার লিমিট সম্পর্কে বলে দেওয়া থাকবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এ হলো একটি সেট যেখানে এর উপাদানগুলোকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এক্স হবে কি স্বাভাবিক ও মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক ও মৌলিক সংখ্যা, আর যেখানে এই এক্স এর ভ্যালুটা কি হবে 1 এর সমান অথবা 1 থেকে বড়, আর 11 এর সমান অথবা 11 থেকে ছোট। তো আমি কিন্তু এখানে যে সেট গঠন পদ্ধতিতে যে সেটটাকে উল্লেখ করলাম, এটার তালিকা পদ্ধতি কিন্তু এই যে তালিকা পদ্ধতিতে যে আমি উদাহরণটা দিয়েছি মূলত সেইটাই। এখানে তালিকা পদ্ধতিতে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোকে উল্লেখ করা আছে এবং মৌলিক সংখ্যাগুলো কেমন, 1 এর সমান বা 1 থেকে বড়। আমরা জানি 1 কোনো মৌলিক সংখ্যা নয়, তাহলে অবশ্যই এটা 2 থেকে শুরু হবে। আর সর্বোচ্চ বা আপার লিমিটটাকে আমি বললাম যে x is less than or equal 11। তার মানে এই এক্সটা 11 সমান অথবা 11 থেকে ছোট হবে। তার মানে আমার x এর ভ্যালুগুলো 11 সমান বা 11 থেকে ছোট আছে, আবার x এর ভ্যালুগুলো
1 থেকে এক্স ইজ গ্রেটার দেন 1 অর ইকুয়াল 1, তো সেক্ষেত্রে 1-এর সমান বা 1 থেকে বড়। কিন্তু তার আগে একটা শর্ত দেওয়া ছিল কি, মৌলিক সংখ্যা হতে হবে, তাই আমি এই 1-কে নিতে পারিনি। তো এই হচ্ছে বিষয়। আমরা তালিকা পদ্ধতিতে যে উদাহরণটা দেখলাম, মূলত সেট গঠন পদ্ধতিতে যদি আমি উল্লেখ করি তাহলে সেটাকে এইভাবে লিখতে হবে। আর এখানে বেসিক ডিফারেন্স হচ্ছে, তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে সেটের উপাদানগুলো উল্লেখ করে দেওয়া থাকে, আর সেট গঠন পদ্ধতিতে আমার সেটের উপাদানগুলো কোন টাইপের হবে এবং এটার আপার লিমিট, লোয়ার লিমিট, এইগুলো সম্পর্কে বলে দেওয়া থাকে। বাট আপার লিমিট, লোয়ার লিমিট এটা সবসময় প্রয়োজন হয় না। এখন আমরা দেখব সেটের প্রকারভেদ। সেট কত প্রকার হতে পারে। প্রথম যে সেটের প্রকারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সসীম সেট। এরপরে আমরা আলোচনা করব অসীম সেট নিয়ে, এবং ফাইনালি আলোচনা করব ফাঁকা সেট নিয়ে। মূলত এই তিনটাই হচ্ছে সেটের প্রকারভেদ। তো সেট সম্পর্কে বলতে গেলে অসীম সেটের কথাই প্রথম বলা যাক। অসীম সেট হচ্ছে উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায়, অর্থাৎ সসীম সেট হচ্ছে সীমিত, মানে কি এর উপাদানগুলো সীমিত, তাই আমরা এগুলোকে গুনতে পারি, গুণে নির্ধারণ করতে পারি, গণনা করতে পারি। এটার উদাহরণ হতে পারে এ একটি সেট, আর এই এ সেটের উপাদান হচ্ছে এ, বি, সি, ডি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে মূলত সেটের নামকে নির্ধারণ করা হয়েছে, আর স্মল লেটারগুলো দিয়ে এই সেটের উপাদানগুলোকে নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা জানি একাধিক উপাদান হলে অবশ্যই কমা দিয়ে আলাদা করতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই রাখতে হবে প্রত্যেকটি সেটের উপাদানকে। তাহলে এখানে এ সেটের উপাদান 1, 2, 3, 4টা আমরা গুনে ফেলতে পারলাম। বি সেটের উপাদান 2, 4, 6, 8। এখানে যদিও ডট ব্যবহার করা হয়েছে, এবং এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা হবে কত, 20। সো আমরা বুঝতে পারতেছি এই ডটের মধ্যে কি থাকতে পারে। 8-এর পরে আমরা এই সিকোয়েন্সটা একটু খেয়াল করব, 2, 4, 6, 8, তার মানে কি 2 2 করে বাড়ছে, তার মানে ডটগুলোর মধ্যে কি হবে, 10, 12, 14, 16, 18, আর ফাইনালি 20। তাহলে আমরা এখানে কতটি সংখ্যা হবে এটা কিন্তু আমরা গুনতে পারবো, গণনা করতে পারবো, তাই এগুলোকে সসীম সেট বলা হচ্ছে। অসীম সেট হচ্ছে সেই সেট যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় না, তার মানে আমরা গুণে শেষ করতে পারি না, বা গণনা করে আমরা স্পেসিফিক ফিগারটা বলতে পারবো না যে কতটি সংখ্যা রয়েছে বা কতটি উপাদান রয়েছে। এটার উদাহরণ হতে পারে এ হচ্ছে একটি সেট, যে সেটের উপাদানগুলো এখানে দেওয়া আছে 2, 3 বা 2, 3, 5, 7, 11। এরপরে ডট দেওয়া আছে, কিন্তু এটার আপার লিমিটটা ডিক্লেয়ার করা নেই। তো আপার লিমিট না থাকলে তো এটা আনলিমিটেডলি চলতেই থাকবে, তার মানে আমরা এই সেটের উপাদানগুলোকে গুণে শেষ করতে পারবো না। সিমিলারলি বি একটি সেট, যে সেটের উপাদান হচ্ছে 2, 4, 6, 8। এরপরে ডট দেয়া আছে, ডট ডট ডট, দ্যাট মিনস এই সেটের উপাদানগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো না। ফাইনালি আলোচনা করব ফাঁকা সেট সম্পর্কে। ফাঁকা সেট হলো সেই সেট যে সেটের মধ্যে কোনো উপাদান নেই। তাহলে এ হচ্ছে একটি সেট, এ সেটের উপাদান নেই। ফাঁকা সেটের চিহ্নটাই মূলত এইটা, আমরা একটা বৃত্ত দিয়ে একটু বাঁকা করে একটা দাগ দিয়ে দেব, এটাই মূলত ফাঁকা সেট নির্দেশ করে এই চিহ্নটি। এ ইজ ইকুয়ালস টু ফাঁকা সেট, বি ইজ ইকুয়ালস টু ফাঁকা সেট, তার মানে এগুলোতে কোনো উপাদান নেই। তো এই 3 ধরনের সেট হতে পারে, এটা হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন। এরপরে আমরা জানব ভ্যান চিত্র সম্পর্কে। তো জন ভ্যান নামক একজন বিজ্ঞানী, গণিতবিদ মূলত, তিনি চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার পদ্ধতি প্রবর্তন করেন। তার নাম অনুসারে সেট প্রকাশের এই চিত্রগুলোকে ভ্যান চিত্র বলে। ভ্যান চিত্রগুলো দেখতে ঠিক এই রকমের, অর্থাৎ বিভিন্ন চিত্র দেওয়া থাকবে, এই চিত্রগুলো দেখেই আমরা বুঝবো এখানে কোন ধরনের সেট নিয়ে আলোচনা করা হচ্ছে, বা এগুলো দিয়ে আমরা কোন ধরনের অপারেশন করতে যাচ্ছি। এরপর জানবো উপসেট সম্পর্কে। উপসেট হলো কোনো সেটের
উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় এই সেটগুলোকে প্রদত্ত সেটের উপসেট বলে। উপসেটকে এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা একটা ইউ লিখব এবং ইউটা অবশ্য উল্টানো ইউ এবং এটার নিচে একটা সোজা দাগ দিব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক এভাবেই উপসেটের চিহ্নটি দিতে হবে। এই প্রতীকটা দ্বারা উপসেটকে চিহ্নিত করা হয়। তাহলে এখানে উপসেটের সংজ্ঞাটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যে একটা সেট, এই সেটের যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো দিয়ে আমরা আবার ছোট ছোট অনেকগুলো সেট তৈরি করতে পারবো। এই যে ছোট ছোট অনেকগুলো সেট তৈরি করলাম, এই ছোট সেটগুলোকে বলা হবে সেই যে বড় সেটটা, অর্থাৎ যে সেটের উপাদানগুলো দিয়ে আমরা ছোট সেটগুলো তৈরি করলাম, এই ছোট সেটগুলো হচ্ছে সেই বড় সেটের উপসেট বা সাবসেট। এটার উদাহরণ দিলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন এ হচ্ছে একটি সেট, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, আর বি হচ্ছে আরেকটি সেট যেটার উপাদান হচ্ছে 2 এবং 5। এখানে এ সেটের উপাদান দিয়ে বি সেট গঠিত হয়েছে, কারণ বি সেটের মধ্যে আমরা দুটো উপাদান দেখতেছি 2 5। এই 2 5 এ সেটের মধ্যেও আছে। এই কারণে এ সেটের উপাদান দিয়ে যেহেতু বি সেট গঠিত হলো, তাই বলা যেতে পারে বি সাবসেট অফ এ। এই চিহ্নটাকে আমরা সাবসেট বলবো বা উপসেট বলবো, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, যে বড় যে সেটটা অর্থাৎ 1 2 3 4 5 ছিল, এটাই হচ্ছে মূল সেট বা প্রধান সেট। এই সেটের উপাদানগুলো দিয়ে বি সেট তৈরি হয়েছে, তাই বি সেটটা হচ্ছে এ সেটের সাবসেট। তো যে সাবসেট হয়, অর্থাৎ এখানে বি হয়েছে কি উপসেট, এই উপসেটের বর্ণনাটা বা এই লেটারটা কি থাকবে সামনে, আর মূল সেট বা প্রধান সেটের লেটারটা বা এই নামটা থাকবে কি পেছনে ডান দিকে। এই জিনিসটা খেয়াল করতে হবে। উপসেটের সংখ্যা নির্ধারণ, অর্থাৎ একটা সেট দেওয়া আছে, এই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে আমরা কয়টা সাবসেট বা উপসেট তৈরি করতে পারবো। তো একটা প্রধান সেট থেকে কতগুলো উপসেট তৈরি করা যেতে পারে, মূলত সেটাই আমরা এখন দেখব। কোনো সেটের উপাদান সংখ্যাকে যদি আমরা n ধরি, যে উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন a ইকুয়ালস টু হচ্ছে xy z, তাহলে এ সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তার মানে এ সেটের তিনটা উপাদান, এই তিনটা উপাদান দিয়ে মোট 8টি উপসেট তৈরি করা যেতে পারে। আমরা একটু দেখি কি হবে সেই উপসেটগুলো। প্রথমে আমরা এক্স ওয়াই জেড তিনটাকেই নিলাম, মানে জাস্ট একটা কম্বিনেশন তৈরি করা। আমরা এই এক্স ওয়াই জেডকে বিভিন্নভাবে সাজিয়ে লিখব। তাহলে শুরুতে এক্স ওয়াই জেডকে আমরা সোজাভাবেই সাজালাম, এরপরে শুধু এক্স আর ওয়াইকে নিলাম, এরপরে এক্স এর সাথে জেডকে নিলাম, এরপরে ওয়াই এবং জেডকে নিলাম, এরপর আলাদা আলাদা করে এক্স ওয়াই এবং জেডকে নিয়েছি, আর ফাইনালি আরেকটি সেট হতে পারে যেখানে এক্স ওয়াই জেড কোনোটাকেই নিব না। তো কোনোটাকেই না নিলে সেটা কি হবে? উপাদানহীন একটি সেট হবে, যেটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। তাহলে এটাই হচ্ছে সেই ফাঁকা সেট। তাহলে এখানে আমরা টোটাল 8টি উপসেট পেলাম। এরপর আমরা জানবো সার্বিক সেট সম্পর্কে। সার্বিক সেটকে ইউনিভার্সাল সেটও বলা হয়। সার্বিক সেট নিয়ে আলোচনার শুরুতে বলতে পারি যে সার্বিক সেটকে আমরা একটা মহাবিশ্বের সাথে, মানে আমাদের এই মহাবিশ্বের সাথে তুলনা করতে পারি। আমাদের মহাবিশ্বে কি রয়েছে? অনেকগুলো গ্যালাক্সি রয়েছে। সেই গ্যালাক্সিগুলোর মধ্যে আবার অনেকগুলো সৌরজগৎ রয়েছে। যেমন আমাদের একটা গ্যালাক্সি আছে, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তোমরা নিশ্চয়ই জানো, সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। আর এই মিল্কি ওয়ের গ্যালাক্সির একটি সৌরজগৎ হচ্ছে আমাদের এই সৌরজগৎ, যেখানে সূর্য আছে এবং সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান অনেকগুলো গ্রহ আছে। গ্রহকে কেন্দ্র করে আবার অনেকগুলো উপগ্রহ ঘুরছে।
তার মানে আমরা বলতে পারি মহাবিশ্বের যে ছোট ছোট পার্টগুলো, এই পার্টগুলো এক একটা সেট আকারে অবস্থান করছে। যেমন আমাদের সৌরজগৎ, এটা একটা সেট, এখানে একটা কম্বিনেশন বিরাজ করছে। এখানে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো কি করতেছে, পর্যায়ক্রমে ঘুরতেছে। তাহলে আমাদের সৌরজগৎটাকে একটা সেট চিন্তা করতে পারি, এবং আমাদের মতো অনেকগুলো সৌরজগৎ নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা তৈরি হয়েছে। আবার অনেকগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সি দিয়ে আমাদের এই মহাবিশ্বটা তৈরি হয়েছে। তো মহাবিশ্বের মধ্যে কি রয়েছে, অনেকগুলো সেট রয়েছে। আর এই এক একটা সেট কি হবে, মহাবিশ্বের উপসেট। কারণ মহাবিশ্ব থেকেই আমরা ছোট ছোট করে এই সেটগুলোকে আলাদা করতে পারছি। আমরা উপসেট সম্পর্কে একটু আগেই জানলাম যে একটি বড় সেট থেকে কিছু উপাদান নিয়ে যদি আমরা ছোট ছোট করে সেট তৈরি করি, তাহলে এই ছোট সেটগুলোকে বড় সেটের উপসেট বলা হয়। তাহলে আমাদের এই মহাবিশ্বটাকে আমরা বড় সেট হিসেবে চিন্তা করতে পারি, আর ছোট সেট হিসেবে চিন্তা করতে পারি আমাদের সৌরজগৎকে। তাহলে এই সৌরজগৎ হবে কি, মহাবিশ্বের একটি উপসেট, কিন্তু আমাদের সৌরজগতও একটি সেট, কিন্তু মহাবিশ্বের তুলনায় ছোট। তার মানে কি, মহাবিশ্বের উপাদানগুলো আছে আমাদের এই সৌরজগতে। তাই আমরা এই সৌরজগতের সাপেক্ষে আমাদের এই মহাবিশ্বটা হচ্ছে সার্বিক সেট। এটা সংজ্ঞাটা এইভাবে দেওয়া যেতে পারে, আলোচ্য সকল সেট যদি নির্দিষ্ট একটি সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে আলোচ্য সকল সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, কারণ শুরুতেই বলেছিলাম সার্বিক সেটকে ইউনিভার্সাল সেটও বলা হয়, সেখান থেকে মূলত ইউটা এসেছে। এখানে আরেকটি ছোট উদাহরণ দিব। এখানে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তো এই উপাদানগুলোকে যদি আমি এ সেট হিসেবে কল্পনা করি, অর্থাৎ এই 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে এ সেটের উপাদান। আর এখান থেকে এই যে বৃত্তের মধ্যে 3 4 5 6, এখানে আমি যে চারটা সংখ্যাকে আলাদা করে দেখানোর ট্রাই করতেছি, এই আলাদা সংখ্যাগুলোকে আমি আরেকটা সেট হিসেবে চিন্তা করলাম। এটা হচ্ছে বি সেট, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 এবং 6। তাহলে এই বি, এটাও একটা সেট, কিন্তু এই সেটের উপাদানগুলো কোথায় আছে, এই যে বড় সেট অর্থাৎ এই এ সেটের উপাদানগুলোর মধ্যেই রয়েছে এই বি সেটের উপাদানগুলো। তাই আমরা বলতে পারি এই বি এর সাপেক্ষে এ হলো একটি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সেক্ষেত্রে বলা যায় বি এর সাপেক্ষে এ হলো সার্বিক সেট, সুতরাং এই হচ্ছে সেই ইউনিভার্সাল সেট। এখন আমরা পূরক সেট সম্পর্কে জানব। সার্বিক সেট যেহেতু আমরা বুঝতে পারলাম, পূরক সেটটাও বুঝতে পারবো। পূরক সেটটা মূলত আমাদের যে সার্বিক সেট রয়েছে, এই সার্বিক সেটের যে উপসেট, আমরা এই যে উপরের যে উদাহরণটা দেখলাম চিত্রের মাধ্যমে, এখানে সার্বিক সেট ছিল এ, আর এই সার্বিক সেটের একটা উপসেট হচ্ছে কি, বি। তাহলে যদি প্রশ্ন হয় যে বি এর পূরক সেট নির্ণয় করো, তো সেক্ষেত্রে কি হবে, সার্বিক সেট থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে, এই বির উপাদানগুলো ব্যতি রেখে অবশিষ্ট যে উপাদানগুলো আছে, এটাই হবে কি, বি এর পূরক সেট। পূরক সেটের সহজ অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে আমরা যে সেটের পূরক সেট বের করতে বলবো, ওই সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে, এটাই হচ্ছে কি ওই সেটটির পূরক সেট। আমরা একটা উদাহরণ এখানে অবশ্য আবার দেখব। সার্বিক সেট থেকে ওই সার্বিক সেটের একটি নির্দিষ্ট উপসেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর অবশিষ্ট উপাদানগুলো দ্বারা গঠিত সেটকে ওই নির্দিষ্ট সেটের পূরক সেট বলে। আমরা এই যে এখানে নির্দিষ্ট সেট বলছি, এই নির্দিষ্ট সেটটাকে যদি আমি বি সেট চিন্তা করি, আর সার্বিক সেটটাকে যদি আমি এ সেট চিন্তা করি, তাহলে এই নির্দিষ্ট সেট বা বি সেটের উপাদানগুলো যদি বাদ দিয়ে দেই
কোথা থেকে? আমার সার্বিক সেট থেকে। তাহলে সার্বিক সেটে আর অবশিষ্ট থাকে কোন উপাদানগুলো? 1 2 7 8। এই 1 2 7 8 এই চারটা সংখ্যা হবে কি আমার সেই নির্দিষ্ট সেট বা বি সেটের পূরক সেট। তাই আমরা বলতে পারি উপরের উদাহরণ অনুসারে বি সেটের পূরক সেট হলো এটাকে কমপ্লিমেন্ট অফ বি সেট বলা হয়, বা বি প্রাইম দিয়েও আমরা প্রকাশ করতে পারি। আর এখানে আমরা ফাইনালি রেজাল্টটা পাবো কি 1 2 7 8। কারণ কি নির্দিষ্ট সেট বলতে বি কে বোঝানো হয়েছে। এই বি সেটের উপাদানগুলোকে যদি আমি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেই তাহলে যে 3 4 5 6 যদি বাদ হয়ে যায় থাকবে কি 1 2 এবং 7 8। আমরা এই চিত্রটা থেকে দেখলে আরো সহজ হবে। বি সেটের উপাদানগুলোকে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে। এই উপাদানগুলোকে বাদ দিলে থাকবে কি আমার ইউনিভার্সাল সেটে আর অবশিষ্ট থাকে 1 2 7 8। এই 1 2 7 8 হবে কি কমপ্লিমেন্ট অফ বি, মানে কি বির উপাদান বাদ দিয়ে বাকিগুলো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য, বোঝার জন্য। ধন্যবাদ।